প্রণয়ের অমল কাব্য সিজন ১ পর্ব সংখ্যা ১২। লেখক ডিআরএম সোহাগ। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। শুদ্ধ শুদ্ধ ইরফানের সাথে দাঁড়িয়ে কথা বলছিল ভার্সিটি প্রাঙ্গণে। নিজের খালাতো বোনকে এই ভার্সিটিতে দেখে অবাক হয় শুদ্ধ। এগিয়ে গিয়ে বলে, আরে আপু, তুমি এখানে? মিশকা মৃদু হেসে বলে, এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সাথে দেখা করেই যাই। সামনের ক্যাফেতে চলো, গিয়ে বসি। মিশকা হেসে বলল, আচ্ছা চলো। শুদ্ধ পিছু ফিরে বলে, ইরফান আই। ইরফান অফিস রুমের দিকে যেতে যেতে বলে, তোরা যা। শুদ্ধ মিশকা একটা ক্যাফেতে বসেছে। শুদ্ধ মিশকাকে অর্ডার করার কথা বললে মিশকা নিজেই ২ কাপ কফি অর্ডার করে। মিশকা আশেপাশে তাকিয়ে নিজেকে সামলে ডাকে, শুদ্ধ। শুদ্ধ ফোন স্ক্রল করছিল। খালাতো বোনের ডাকে চোখ তুলে তাকিয়ে মৃদু হেসে বলে, জি আপু। মিশকা দুহাত জমা করে চোখ বুজে বলে, আমি তোমাকে ভালোবাসি শুদ্ধ। শুদ্ধর মুখে হাসি লেপ্টেছিল, কিন্তু খালাতো বড় বোনের থেকে এমন কথা শুনে হাসি মিলিয়ে মুখ জুড়ে অবাকতা ভর করে। মিশকা শুদ্ধর দিকে তাকালে শুদ্ধ নিজেকে সামলে বলে, আপু আমি তোমার ছোট ভাই। মিশকা মৃদু হেসে বলে, ব্যাপার না, বয়স ফ্যাক্ট না। তুমি আমায় বিয়ে করবে শুদ্ধ? শুদ্ধ চোখ নামিয়ে নেয়, দীর্ঘশ্বাস ফেলে বলে, সরি আপু, আমার পছন্দের মানুষ আছে, আমি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। সেই মেয়েটা কি ফারহা? শুদ্ধ মাথা তুলল না। ফারহার মুখটা চোখের পর্দায় ভাসতে ঠোঁটের কোণে এক কোমল স্নিগ্ধ হাসি ফুটে ওঠে। মিশকার দিকে তাকিয়ে বলে, জি আপু। কথাটা বলে বসা থেকে উঠে দাঁড়ায়। এরপর বলে, আজ আসি আপু, ভার্সিটিতে ক্লাস আছে। মিশকার চোখের কোণে জল চিকচিক করছে, তবে নিজেকে সামলে দ্রুত শুদ্ধর সামনে গিয়ে দাঁড়ায়। ভরা রেস্টুরেন্টের সামনে শুদ্ধকে জড়িয়ে ধরে শক্ত করে। শুদ্ধ হতভম্ব হয়ে যায়। মিশকা শুদ্ধকে এভাবে ধরে রেখে সামনে দৃষ্টি রেখে শব্দ করে বলে, আই লাভ ইউ শুদ্ধ, আই লাভ ইউ ভেরি মাচ। শুদ্ধ দ্রুত ছাড়িয়ে নেয় নিজেকে মিশকার থেকে। ছেলেটার ভীষণ অস্বস্তি হচ্ছে। মিশকার উদ্দেশ্যে কিছু বলার আগেই মিশকা আবারও শব্দ করে বলে, আমি জানি তোমার উত্তর হ্যাঁ, এখানে কিছু বলতে হবে না, তুমি সাবধানে বাড়ি যাও। শুদ্ধ অবাক হয় মিশকার ব্যবহারে, কিন্তু সে কথা বাড়াতে চাইল না। মিশকার প্রতি ভীষণ বিরক্ত সে, কিন্তু বয়সে বড় হওয়ায় কিছু বলল না। দ্রুত বেরিয়ে যায় ক্যাফে থেকে। মিশকা তার সামনে দৃষ্টি রেখে এগিয়ে যায়। ফারহা মিশকার দিকে রেগে তাকিয়ে আছে। শুদ্ধর খালাতো বোন মিশকাকে ফারহা চিনে। কি বুঝলে ফারহা? মিশকার কথায় ফারহা রেগে বলে, তুমি গায়ে পড়া মেয়ে, সেটাই বুঝেছি। মিশকা রেগে যায় ফারহার কথায়, তবে রাগ দমন করে নিয়ে ফারহার গাল টেনে বলে, শুদ্ধর থেকে দূরে থাকবে, শুদ্ধ আমাকেই ভালোবাসে, বুঝেছ? বাচ্চা মেয়ে আমাদের মাঝে চলে এসেছ। ফারহা রাগে মিশকার কাঁধে ধাক্কা দিয়ে বলে, শুদ্ধ ভাই তোমাকে ভালোবাসে না, আমি তোমার কথা কখনোই বিশ্বাস করি না। মিশকা হাত মুঠো করল, ইচ্ছে করছে এই মেয়েকে গলা টিপে মেরে ফেলতে, কিন্তু রাগ গিলে নিল, এটা আপাতত প্রয়োজন। অতঃপর মৃদু হেসে বলে, একটু আগেই তো জড়িয়ে ধরলাম, ভালো না বাসলে সাথে সাথে ধাক্কা দিয়ে সরিয়ে দিত, কই দিয়েছে? সবচেয়ে বড় কথা, তোমাকে কি কখনো ভালোবাসি বলেছে? জড়িয়ে ধরেছে? আমার সাথে সবই হয়েছে শুদ্ধর। ফারহার মাথা নিচু, চোখের কোণে পানি। আসলে তো শুদ্ধ তাকে ভালোবাসে বলেনি। জড়িয়ে ধরা তো দূর, হাতটাও ধরেনি। আর মিশকা মেয়েটা জড়িয়ে ধরলে সাথে সাথে ধাক্কা দিল না। মিশকা মনে মনে হেসে বলে, বোকা ফারহা, আর কি শুনবে, সব মানে বুঝো। বিয়ের পর যা হয় সেই সবও হয়েছে প্রায়। বুঝেছে তো আমাদের কত গভীর প্রেম। ফারহা আর নিতে পারল না, হনহন করে বেরিয়ে যায় ক্যাফে থেকে। পেছন থেকে ফারহার ফ্রেন্ডরা ডাকে তাকে, সে শোনে না। চোখ মুছতে মুছতে বেরিয়ে রাস্তা পার হতে যায়। এলোমেলোভাবে হাঁটছে মেয়েটা। রাস্তার মাঝে অ্যাক্সিডেন্ট করার আগে শুদ্ধ দৌড়ে যায় ফারহার দিকে। ফারহাকে জোরে টান দিয়ে নিয়ে আসে। ফারহার শুদ্ধর গায়ে এসে পড়ে। শুদ্ধ ভীত স্বরে বলে, ফারহা, ঠিক আছো? ফারহা দ্রুত শুদ্ধর থেকে সরে আসে। শুদ্ধ এগিয়ে গিয়ে বলে, এভাবে হাঁটছিলে কেন? এভাবে হাঁটছিলে কেন? অ্যাক্সিডেন্ট হতে পারত। ফারহা বাঁ হাতে চোখ মুছে বলে, হলে হতো, তোমার কি? যাও ভেতরে, তোমার প্রাণের প্রেমিকা অপেক্ষা করছে, আমার কাছে কি? শুদ্ধ ভুরুকুসকে বলে, মানে?
কে আমার প্রেমিকা? ফারহা কিছু বলে না, উল্টো ঘুরে যেতে নিলে শুদ্ধ ফারহার হাত টেনে ধরে। ফারহা, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? শুদ্ধর কণ্ঠে অসহায়ত্ব। ফারহা হাত ঝাড়া দিয়ে ছেড়ে চিৎকার করে বলে, একজনের সাথে শুয়ে আসবে, আরেকজনের নাম মুখে নিতে নিতে ফেনা তুলে ফেলবে, হাত ধরে টানাটানি করবে। এসব স্বভাব কোথা থেকে পেয়েছো শুদ্ধ ভাই? শুদ্ধ ফারহার দিকে অবাক হয়ে তাকায়। আশেপাশে তাকালে দেখলো অনেক মানুষ তাদের দিকে তাকিয়ে আছে। শুদ্ধ খুবই অপমানিত বোধ করে। রেগে বলে, ফারহা, তুমি কি বলছো জানো? ফারহা আবারও চেঁচিয়ে বলে, জানি জানি, যার সাথে শুয়েছো তার কাছে। কথাটা শেষ করার আগে শুদ্ধ ফারহার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। ফারহা উল্টো পড়তে নিলে ফারহার এক ফ্রেন্ড এসে ফারহাকে আঁকড়ে ধরে। শুদ্ধ চোখ মুখ শক্ত করে তাকায় ফারহার দিকে। ফারহাকে মূলত এক ছেলের ফ্রেন্ড ধরেছে। শুদ্ধ রেগে ফারহাকে তার থেকে টেনে এনে ফারহার ফ্রেন্ডকে ধাক্কা দিয়ে বলে, তোর সাহস কি করে হয় ওকে টাচ করার? ফারহা শুদ্ধকে ধাক্কা দিয়ে তার ফ্রেন্ডের হাত ধরে বলে, তুমি আমাকে টাচ করার সাহস কিভাবে দেখাও শুদ্ধ ভাই? ও আমার ফ্রেন্ড, ভালোবাসি ওকে আমি। কথাটা বলে ফারহা তার ফ্রেন্ডের এক হাতও জড়িয়ে ধরে। ডান হাতে চোখ মুছে ভাঙা গলায় বলে, তুমি ভালোবাসো না মিশকাকে? শুদ্ধ ফারহার ধরে রাখা সেই ছেলের হাতের দিকে চেয়ে আছে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে চিৎকার করে বলে, শুধু ভালোবাসি না, সামনের মাসে ওর আর আমার বিয়ে। যার সাথে শুয়েছি তাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? ফারহার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে, মাথা নিচু করে নেয়, তার ফ্রেন্ডের ধরে রাখা হাত ছেড়ে দেয়। এত কষ্ট এই ইহজীবনে বোধহয় হয়নি। ফারহা আর কিচ্ছু বলে না, বোবা হয়ে সেখান থেকে চলে যায়। ২ বছর আগের কথা ভেবে শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলল। ফারহার জীবনে সেই ফ্রেন্ডের অস্তিত্বই নেই। শুদ্ধর জীবনে মিশকা নামের সেই মেয়েও নেই। তার বিয়ে হয়ে গিয়েছে। মাঝখান থেকে শুদ্ধ আর ফারহার মাঝে আকাশ সমান দূরত্ব তৈরি হলো। শুদ্ধ অনেক বোঝানোর চেষ্টা করেছে ফারহাকে। সে জানে তার ভুল ছিল। তার বলা সেই কথাগুলো ভীষণ ভারী ছিল। শুদ্ধর মনে হয় রেগে দুটো থাপ্পড় দেওয়া বেটার, যেমনটা ইরফান করে। থাপ্পড়ের দাগ একদিন মুছে যায়, কিন্তু কথার দাগ মুছে যায় না। সারা জীবন থেকে যায় সে ক্ষত। ফারহা সেই দিনের পর থেকে শুদ্ধকে তুমি থেকে আপনিতে নিয়ে আসে। দেখা হলে এইভাবেই অ্যাভয়েড করে। ফোনের রিংটনে শুদ্ধর ধ্যান ভাঙে। ঝাপসা চোখে কয়েকবার পলক ঝাপটালো। যদি সব ঠিক থাকতো তাহলে হয়তো সে আর ফারহাকে ২ বছর আগেই পেয়ে যেত। কিন্তু কিছুই ঠিক নেই। নিজেকে সামলে কল রিসিভ করলো। ওপাশ থেকে ফাইজ বলে, ভেতরে আয়। শুদ্ধ মৃদু স্বরে বলে, তোর বোনকে দিবি? নিতে পারলে নিয়ে যা। শুদ্ধ সিটে মাথা এলিয়ে শক্ত কণ্ঠে বলে, আই সোয়ার ফাইজ, তোর ঘাড়তেরা বোনকে আমি তোর বিয়ের আগেই বিয়ে করব। আমাকে ২ বছরের বিরহে আগুন জ্বালিয়ে ছারখার করলো মেয়েটা। আর নিতে পারছি না। প্রয়োজন পড়লে ওকে কিডন্যাপ করে বিয়ে করে ওর তেরামি ছুটাবো আমি। কথাগুলো বলে কল কেটে ফোন ছুঁড়ে মারল পাশের সিটে। অসহ্য লাগছে তার সব কিছু। ইরফানের ডিভোর্সের ব্যাপারে কিছু বললে না যে? তারেক নওয়াজ স্ত্রীর কথায় তার দিকে তাকায়। মৃদু হেসে বলে, এটার প্রয়োজন হবে না। ইরফানকে একটু সময় দাও, ও মায়েরাকে মেনে নেবে ইনশাল্লাহ। রুমা নওয়াজ জাহারার কথা বলতে চাইল, কিন্তু তার মন সায় দেয় না এতে। জাহারা নিজের বোনের মেয়ে হলেও ইরফানের বিয়ে হয়ে গিয়েছে। সেই বিয়ে ভেঙে বোনের মেয়ের সাথে বিয়ে দিবে, ব্যাপারটা কেমন যেন। সবচেয়ে বড় কথা, ইরফান নিজেই হয়তো এটা মানবে না। রুমা নওয়াজ আর সাহস করলেন না এই ব্যাপারে এগোতে। বিয়ে ভাঙার ব্যাপারটা তার নিজের কাছেই ভীষণ দৃষ্টিকটু লাগে। তার বোন আর জাহারা চলে গিয়েছে। ভাবলেন বোনকে বুঝিয়ে বলবেন একবার। ফাইজ আর ওর ফ্যামিলি কিছুক্ষণের মাঝে পৌঁছে যাবে, সব রেডি করেছে। রুমা নওয়াজ দীর্ঘশ্বাস ফেলে বলে, দেখছি। রুমা নওয়াজ রান্নাঘরে গিয়ে মায়েরাকে দেখে বলে, কি করছে এখানে? মায়েরা মাথা নাড়ালো, কিছু না। রুমা নওয়াজ মায়েরার দিকে তাকালো। মেয়েটা একটা সুতির 3 পিস পরে আছে। তিনি গম্ভীর গলায় বললেন, আমার ঘরে এসো। এই বলে তার ঘরের দিকে এগিয়ে গেলে মায়েরা তার শাশুড়ির পিছু পিছু যায়। রুমা নওয়াজ আলমারি থেকে একটা সুন্দর কালো রঙের সিল্কের কাতান শাড়ি বের করে মায়েরার হাতে দেয়। মায়েরা ভুরু কুঁচকে চেয়ে আছে শাড়ির দিকে। এটা দিয়ে তার কি কাজ? তার ভাবনাকে স্থির করতে রুমা নওয়াজ গম্ভীর গলায় বলে, বাসায় মানুষ আসবে, এসে এটা এখন গিয়ে পরে নাও। মায়েরার মনে পড়ে যায়, আজ তো ইনায়ের শ্বশুরবাড়ি থেকে লোক আসার কথা, তবে সে তো শাড়ি পরতে জানে না। শাড়িটা থেকে দৃষ্টি তুলে শাশুড়ি মায়ের পানে চেয়ে অসহায় কণ্ঠে বলে, আন্টি, আমি তো শাড়ি পরতে পারি না। রুমা নওয়াজ রেগে বলেন,
আমি তোমার আন্টি? মায়েরা আমতা আমতা করে বলে, সরি সরি মা। রুমা নওয়াজ তার ঘরের দরজা চাপিয়ে দিলেন। এগিয়ে এসে মায়রার হাত থেকে শাড়ি নিজের হাতে নিলেন। এরপর শাড়ির ভাঁজ থেকে ব্লাউজ পেটিকোট বের করে মায়রার হাতে দিয়ে বললেন, এই দুটো পরে এসো যাও। মায়রা বুঝলো তার শাশুড়ি তাকে শাড়ি পরিয়ে দিবে। কথা না বাড়িয়ে ঝটপট ওয়াশরুম থেকে জামা পাল্টে আসে। রুমা নওয়াজ খুব সুন্দর করে কুচি করে শাড়ি পরিয়ে দেয় মায়রাকে। শাড়ি পরানো সম্পূর্ণ করে মায়রার পানে তাকায়। ফর্সা উজ্জ্বল গায়ে কালো রঙের সিল্কের তৈরি কাতান শাড়িটা কেমন জলজল করছে। মায়রার সিল্কি চুলগুলো কোমরের নিচে অবধি ঠাঁই পেয়েছে। রুমা নওয়াজ মনে মনে পড়লেন, মাশাল্লাহ। মায়রার শাড়ি পরে ভীষণ আনইজি লাগছে। আগে কখনো শাড়ি পরা হয়নি, এটাই প্রথম। যদিও শাশুড়ি মা তাকে ভালোভাবে পিন আপ করে শাড়ি পরিয়ে দিয়েছে, তবুও অস্বস্তি হচ্ছে। মায়রা রুমা নওয়াজের দিকে তাকিয়ে হেসে বলে, শাশুড়ি মা আমাকে কি ভালো লাগছে? রুমা নওয়াজ ভুরু কুঁচকে তাকায় মায়রার দিকে। শাশুড়ি মা, এটা আবার কেমন সম্বোধন? তিনি ছোট করে বললেন, ভালো লাগছে। তোমার ঘরে গিয়ে নিজেকে পরিপাটি করো, আমার কাজ আছে। কথাটা বলে তিনি ঘর থেকে বেরিয়ে যায়। মায়েরা ধীরে ধীরে আয়নার সামনে গিয়ে নিজেকে দেখল। আসলেই সুন্দর লাগছে তো। আয়নার দিকে আরেকটু এগিয়ে গিয়ে বলে, আয় হায়, শাড়ি পরলে এত সুন্দর লাগে আমাকে। পেছন থেকে তারেক নওয়াজ ঘরে আসতে আসতে বলে, আমার আম্মু কিন্তু ভীষণ সুন্দর, আজ সেটা 1000 গুণ বেড়ে গিয়েছে। শ্বশুরের গলা পেয়ে মায়েরা কিছুটা লজ্জা পায়। আয়না থেকে দূরে সরে আসে। আমতা আমতা করে বলে, বাবা আমি যাই। এই বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। ইনায়ের ঘরে গিয়ে দেখে ইনায়া একা একা শাড়ি পরছে। মায়েরা দৌড়ে ইনায়ের দিকে যেতে গেলে শাড়ির কুচি প্রায় অর্ধেক খুলে যায়। মেয়েটার মনেই নেই সে শাড়ি পরেছে। মাঝপথে দাঁড়িয়ে অসহায় চোখে আধ খোলা শাড়ির দিকে তাকায়। ইনায়া হেসে বলে, মায়েরা, তোমাকে অনেক সুন্দর লাগছে। মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে কুচিগুলো ধরে ইনায়ের দিকে ধীর পায়ে এগিয়ে গিয়ে বলে, খুলে গেল তো আপু, তুমি শাড়ি পরতে পারো? ইনায়া হেসে বলে, পারবো না কেন, এটা কি এমন কঠিন কাজ? কথাটা বলে তার আঁচল ঠিক করে মায়েরার কুচিগুলো ঠিক করে দেয়। আরও কয়েকটা পিন আপ করে দেয় ভালোভাবে। মায়েরা একটু হেঁটে বলে, আপু, এবার মনে হচ্ছে খুলবে না। ইনায়া মৃদু হাসে। মায়েরা ইনায়ের হাত ধরে বলে, আপু, তোমার কি আজকেই বিয়ে হবে? বাড়ি সাজালো না যে? ইনায়া লাজুক চোখ জোড়া নামিয়ে নেয়। আলতো হেসে বলে, বিয়ের ডেট ফিক্সড করতে আসছে, আজ বিয়ে নয়। মায়েরা ইনায়াকে জড়িয়ে ধরে বলে, কংগ্রাচুলেশন আপু। ফাইজ, ফারহা, শুদ্ধ, ইরফান সহ তারেক নওয়াজ ও ফাইজের বাবা মা আর ফাইজের এক মামাতো ভাই সবাই ইরফানদের ড্রয়িং রুমে বসে আলোচনা করছে। তারেক নওয়াজ ফাইজের বাবার উদ্দেশ্যে গলা ঝেড়ে বললেন, তবে সামনের মাসের শেষ শুক্রবার এটাই ফাইনাল রইল। শুদ্ধ হঠাৎ করেই বলে ওঠে, মামা, ফাইজ বিদেশ থেকে ফেরায় আমরা বন্ধুরা মিলে সেই দিন সেলিব্রেশন রেখেছি। পাশ থেকে ফাইজ বাঁকা চোখে তাকায় শুদ্ধর পানে। দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলে, শালা বেয়াদব, মিথ্যে বলতে একটুও বাচ্ছে না? শুদ্ধও রেগে গেল, না বাচ্ছে না, মির্জাফরের দল। বলেছি তো তোর আগে আমি বিয়ে করব। আগে তোর বোনকে আমায় দে, এরপর আমার বোনকে পাবি। ফাইজ রেগে যায়। অপর পাশে বসা ইরফানের উদ্দেশ্যে বলে, তোর ভাইকে কিছু বল, আমি আর ওয়েট করতে পারবো না, এই বলে দিচ্ছি। ইরফান বিরক্ত হয়ে ফোন স্ক্রল করছে। ফাইজ অসহায় চোখে তারেক নওয়াজের দিকে তাকায়। পাশ থেকে শুদ্ধ বলে, আর 2 মাস অপেক্ষা করুন মামা, ফাইজের কাজের খুব চাপ। ফাইজ রাগে হাতের আঙুল পাকায়। নিজেকে শান্ত করে গম্ভীর গলায় বলে, আমি একদম ফ্রি। আরে তোর ম্যানেজারের থেকে আমি সব শুনেছি, তুই 2 মাসের আগে নিঃশ্বাস নিতে পারবি না। আমাদের বোন তো থাকছেই, ওকে অন্য কোথাও বিয়ে দিব না, নিশ্চিন্তে থাক। শুদ্ধর কথায় ফাইজের বাবা মা সহ তারেক নওয়াজ ভুরু কুঁচকে তাকায়। ফাইজ বসা থেকে দাঁড়িয়ে যায়। শুদ্ধকে টেনে বাইরের দিকে যেতে যেতে বলে, এক্সকিউজ মি, আসছি। শুদ্ধ আর চোখে ফারাহের দিকে তাকায়। ফারহা শুদ্ধর দিকে চেয়েছিল। শুদ্ধ তাকালে দ্রুত চোখ সরিয়ে নেয়। শুদ্ধ ঠোঁট বাঁকিয়ে একটুখানি হেসে ফাইজের সাথে যায়। বাইরে বেরিয়ে ফাইজ শুদ্ধর কলার ধরে বলে, তোকে ছাড়বো না আমি শুদ্ধ। শুদ্ধ রেগে ফাইজের হাত ঝাড়া দিয়ে সরিয়ে দেয়। কি যেন ভেবে হেসে বলে, তোকে 2 মাস সময় দিলাম, যা তোর বোনকে মানা, এরপর একসাথে বিয়ে করব দুজন। ফাইজ শুদ্ধকে ধাক্কা দিয়ে বলে, তোকে আমার বোন দিবই না। শুদ্ধ শার্টের ফোল্ড করা হাতা কিছুটা তুলে ফাইজের দিকে এগিয়ে এসে বলে,
বিলিভ মি, আমি একটা ভদ্র ছেলে বলে তোর আর তোর বোনের তেড়ামি সহ্য করছি। দুনিয়ায় আর ভাই নেই, বোন তেড়ামি করলে ভাই হয়ে কানের নিচে দুটো লাগাতে পারিস না। ওকে আমি সিধে করব। তোদের ননির পুতুলকে আমি জাস্ট ছাড়ব না। ২ বছর হলো বসে বসে আঙুল চুষছি। আর এখন তুই এসেছিস আমার বোনকে বিয়ে করতে? যৌবন শেষ হোক, এরপর তোকে আমার বোন দিব, যাহ। নয়তো এভাবে ইনায়ের জন্য ওয়েট করতে করতে আমার মতো বুড়ো হয়ে যাবি। ফাইজ রেগে বলে, আমি ইনায়াকে আজকেই বিয়ে করব। ওয়েট। শুদ্ধ শান্ত চোখে চেয়ে থাকে কিছুক্ষণ ফাইজের দিকে, উল্টো ঘুরে কিছুটা এগিয়ে যায়, কিছুই বলে না। ফাইজ নিজেও দীর্ঘশ্বাস ফেলে। শুদ্ধর কাঁধে হাত রেখে বলে, আমি কি করব? শুদ্ধ রেগে ফাইজের হাত ঝাড়া মেরে সরিয়ে বলে, যা বিয়ে কর। ইচ্ছে তো করে তোর বোনকে নিজের হাতে খুন করে গঙ্গাতে ভাসিয়ে দেই। শালা এমন বোন আমার হলে ওকে চড়িয়ে সিধে করতাম। একটু থেমে শান্ত গলায় বলে, ভেতরে যা, মামারা ওয়েট করছে। ফাইজ চাপদাড়িতে হাত বুলিয়ে বলে, তুই আয়, ভাল লাগছে না, যা তুই, পরে আসছি। এই বলে একটা সিগারেট ধরায়। ফাইজ কিছু বলল না, দীর্ঘশ্বাস ফেলে ভেতরে যায়। আড়ালে দাঁড়িয়ে ফারহা শুদ্ধর পেছন পিঠে নীরবে চেয়ে থাকে, চোখ জোড়া চিকচিক করছে পানির কোনা। মায়েরা ইনায়ার ঘর থেকে বেরিয়ে তার ঘরে আসে। ইনায়া আর ফাইজকে ছাদে পাঠিয়েছে সবাই। মায়রার মাথায় দুষ্টবুদ্ধি খেলেছে। রিতাকে দিয়ে ১ প্যাকেট পটকা আনিয়েছিল, সেটা নিতেই মূলত এসেছে। শাড়ির আঁচল বারবার মাথা থেকে পড়ে যাচ্ছে। মায়েরা শাড়ির আঁচল দিয়ে ভালোভাবে মাথা ঢেকে পটকা নিয়ে তার ঘর থেকে বের হয়। ড্রয়িং রুমে সবাই কথা বলে ব্যস্ত। মায়েরা চুপি চুপি সবার আড়ালে সিঁড়ি বেয়ে ওপরে ওঠে। এক পর্যায়ে হাঁটার গতি বাড়িয়ে দৌড় দেয়। সে সময় ফাইজের মামাতো ভাইয়ের চোখ পড়ে সিঁড়ির দিকে। মায়েরা দৌড় দেওয়ায় মাথা থেকে শাড়ির আঁচল পড়ে গিয়ে সিল্কি চুলগুলো উন্মুক্ত হয়ে যায়। ফাইজের মামাতো ভাই ইনায়ার সাথে পড়ে, খুব বেশি বড় নয়। পিছন থেকে মায়েরাকে দেখে ছেলেটা হা করে সেদিকে তাকিয়ে থাকে। ইরফান বাম পাশে একটা সোফায় বসা ছিল। ফোন থেকে চোখ তুলে সামনে তাকালে ফাইজের মামাতো ভাইয়ের দিকে চোখ পড়ে। ছেলেটার এমন দৃষ্টি দেখে ইরফান ভুরু কুঁচকে নিল। তার দৃষ্টি অনুসরণ করে ওপর দিকে তাকালে দেখল দোতলার বারান্দা দিয়ে শাড়ি পরিহিত খোলা চুলে এক মেয়ে দৌড়ে যাচ্ছে। মায়েরার বাম পাশে দেখে ইরফান চিনতে একটুও কষ্ট হয়নি এটা মায়েরা। দৃষ্টি ঘুরিয়ে ছেলেটার পানে তাকালে দেখে সে এখনো মায়েরার দিকে হা করে চেয়ে আছে। মুহূর্তে ইরফানের চল শক্ত হয়ে যায়। এক হাঁটুর বয়সী মেয়ের জন্য আরেক হাঁটুর বয়সী ছেলেকে ভস্ম করে দেওয়ার তীব্র ক্ষোভ জাগল। ইরফান দাঁড়িয়ে যায়। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে ফাইজের মামাতো ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ালে ছেলেটা থতমত খেয়ে তাকায় ইরফানের দিকে। ইরফান চোখ মুখ শক্ত করে ছেলেটার দিকে তাকিয়ে আছে। আশেপাশে চোখ বুলিয়ে দেখে তার তার বাবা মা এবং ফাইজের বাবা মা কথা বলায় ব্যস্ত। ইরফান শক্ত কণ্ঠে বলে, আমার সাথে এসো। ছেলেটা তার ভাইয়ের বন্ধুর কথা অমান্য করল না, উঠে দাঁড়ালো। ইরফান বাইরের দিকে এগিয়ে যায়। ছেলেটাও পিছু পিছু যায়। ইরফান একদম বাইরে গিয়ে দাঁড়িয়ে বলে, আমার জন্য ২ প্যাকেট সিগারেট নিয়ে আসবে। গো। ইরফানের কথায় ছেলেটা অবাক হয়। সে তো মেহমান এই বাড়ির। যদি সে বাচ্চা হতো তাহলে এটা নর্মাল ছিল, কিন্তু সে তো বাচ্চা নয়। পেছন থেকে শুদ্ধ বলে, আমার কাছে সিগারেট আছে, ওকে দিয়ে আনাচ্ছিস কেন? ইরফান পকেট থেকে ৫০০ টাকার একটা নোট এগিয়ে দিয়ে বলে, দ্রুত যাও। শুদ্ধ ইরফানের হাত থেকে টাকাটা কেড়ে নিয়ে বলে, কি করছিস ইরফান? ও আমাদের মেহমান। ইরফান শুদ্ধর দিকে রেগে তাকায়। এরপর ছেলেটার দিকে তাকালে দেখল সে বাড়ির ভেতরে উকি দিচ্ছে। ইরফান খুব ভালো করে বুঝল এই ছেলের মনোভাব। সে নিজের ওপর বিরক্ত। এই বাচ্চা ছেলের প্রতি রাগের কারণে তার রাগ আরও দ্বিগুণ হচ্ছে। কিছু না বলে হনহন করে ভেতরে চলে যায়। ছেলেটা সহ শুদ্ধ দুজনেই বোকা বনে তাকায়। শুদ্ধ ফাইজের মামাতো ভাইয়ের হাত ধরে। প্রসঙ্গ এড়াতে বলে, চলো তোমাকে এক জায়গায় ঘুরিয়ে আনি। ছেলেটা কিছু বলল না। ইরফানের কাজে কিছুটা বিব্রত বোধ করছে। পিছন ফিরে আরেকবার তাকায়। মায়েরার কথা ভাবে, মেয়েটা কে? দেখে তো বাচ্চা মনে হলো। ভাবলো এই লোকটার বোন হয়তো। লোকটা কেমন গম্ভীর টাইপের। এমন ভয়ঙ্কর ভাইয়ের বোনেরাই কি এমন ভয়ঙ্কর সুন্দরী হয় নাকি? কথাটা মনে মনে ভেবে ভীষণ আফসোস করল। মায়েরা চুপি চুপি ছাদের দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে আছে। হাতে একটা লাইটার, অপর হাতে পটকার প্যাকেট। আচ্ছা, পটকা মানে কিন্তু বোম, বুঝছো? মানে যে তারাবাজি, তারাবাজি, ওই হলো মরিচ বোম, এগুলা এগুলা পটকার আওতায় পড়ে। এরকমই একটা ধরনের কিছু হলো পটকা বলছে।
তার উদ্দেশ্য ইনায়া আর তার বরকে একটু চমকে দেওয়া এই পটকা ফুটিয়ে। গ্রামে এসব অনেক ফুটিয়েছে। অনেক দিন পরে এমনটা আবারও করতে পেরে মেয়েটা ভীষণ খুশি। ইনায়ের কথা ভেবে বেশি হাসি পাচ্ছে। ছাদের লাস্ট সিঁড়িতে দাঁড়িয়ে পটকা ছাদের মেঝেতে রেখে খুব মনোযোগ দিয়ে লাইটারের সাহায্যে পটকায় আগুন ধরিয়ে দূরে সরে দাঁড়ায়। পেছন থেকে গম্ভীর গলায় ইরফানের শক্ত কণ্ঠ ভেসে আসে, এখানে কি করছো? মায়েরা ভয়ে লাফিয়ে ওঠে। সে সময় পটকা ফুটে যায়। সেই শব্দ আর এমন অন্ধকারে ইরফানের গলা দুটো মিলিয়ে ভয়ে চিৎকার দিতে গেলে ইরফান মায়রার মুখ চেপে ধরে। মায়েরা ইরফানের বুকে হেলে যায়। অন্ধকারে ইরফানের জ্বলজ্বল করা রাগান্বিত চোখ দেখে ঢোক গিলে। ওপাশ থেকে ইনায়ার চিৎকারের আওয়াজ ভেসে আসে। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, এখানে বাদরামি করতে এসেছো স্টুপিড? মায়েরা ঢোক গিলে দুদিকে মাথা নাড়ায়। মুখ থেকে ইরফানের হাত সরাতে চায়। ইরফান নিজেই হাত সরিয়ে নেয়। মায়েরা ভীত গলায় বলে, সরি সরি, কিছু বলবেন না প্লিজ। ইরফান বিরক্তির শ্বাস ফেলে মায়েরার হাত ধরে নিচে নামতে গেলে মায়েরা শাড়ি পরা অবস্থায় নামতে গিয়ে হিমশিম খেয়ে যায়। ভীতস্বরে বলে, ছাড়ুন আমায়, পড়ে যাব আমি। কথা বলতে বলতে সত্যিই পড়ে যেতে নেয়। তার আগে ইরফান দুহাতে মায়েরাকে আগলে নেয়। রেগে বলে, হাঁটতে পারো না ইডিয়েট? মায়েরা কাঁদো কাঁদো মুখ করে বলে, শাড়ি পরে হাঁটতে পারছি না, ছাড়ুন, আমি ধীরে ধীরে নামছি। ইরফান বিরক্ত, চরম বিরক্ত মায়েরার কাজে। খুব ভালো করেই বুঝেছে এই বাদর এখানে বাদরামি করতে এসেছে। একটু আগের শব্দটা এই বাদরের করা কারসাজি সেটাও বুঝেছে। ইরফান দ্রুত মায়েরাকে কোলে তুলে ধূপধাপ পায়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। মায়েরা হাঁ করে চেয়ে আসে। মুচড়ামুচড়ি করে বলে, আরে আমায় নামান, উফ আল্লাহ, ছাড়ুন আমায়। ইরফান মায়েরার কথা কানে নিল না। সিঁড়ি বেয়ে নেমে সোজা তার ঘরে গিয়ে মায়েরাকে নামিয়ে ঠাস করে ঘরের দরজা লাগিয়ে দেয়। উল্টো ঘুরে মায়েরার দিকে শক্ত চোখে তাকায়। মায়েরা বারবার ঢোক গিলছে। পটকা ফুটানোর আওয়াজ তো পেয়েছে এই লোক। এখন তাকে কি করবে? মাথা নিচু করে ডান হাতের দিকে চোখ পড়লে দ্রুত সেটা হাতের পিছনে লুকিয়ে ফেলে। ইরফান এগিয়ে এসে বলে, কি লুকাচ্ছ, বের করো। মায়েরা ঢোক গিলে মিনমিন করে বলে, না প্লিজ। ইরফান রেগে মায়রার পিছনে হাত দিলে মায়রা কয়েক পা পিছিয়ে গিয়ে দেওয়ালের সাথে ধাক্কা খায়। ইরফান রেগে যায়। এই বাদর বাদরামি করার জিনিস লুকাচ্ছে তার থেকে, আবার যেন এইসব বাদরামি করতে পারে। ইরফান এগিয়ে গিয়ে জোর করে মায়রার পিছন থেকে জিনিসটা টেনে নিয়ে সামনে এনে তাকালে হতভম্ব হয়ে যায়। সাথে সাথে ছুঁড়ে ফেলে অদ্ভুতভাবে বলে, হোয়াট রাবিশ। মায়রার গলার সাথে থুতনি ঠেকে গিয়ে চোখ খিচিয়ে নেয়। ছাদে পটকা জ্বালিয়ে তার পাশেই ইনার পেয়েছিল। ছাদে কাপড় মেলে দিয়েছিল। বিকেলে আনার সময় এটা কখন যে পড়ে গিয়েছিল বুঝতে পারেনি। তখন এটা পেয়ে হাতে তুলে নিয়েছিল। এই লোকটার সামনে আর কত লজ্জায় পড়তে হবে তাকে। হাত পা সরিয়ে কাঁদতে ইচ্ছে করছে। ইরফান মায়রার থেকে কয়েক পা পিছিয়ে চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেলে। এরপর মায়রার দিকে তাকায়। কালো শাড়ির আবরণী লজ্জানত মেয়েটার দিকে বেশ কিছুক্ষণ গম্ভীর চোখে তাকিয়ে রইল। মায়েরা সেই যে মাথা নিচু করে চোখ বুজে আছে, খোলা চুলগুলো কিছু অংশ পিঠ ছড়িয়ে দু কাঁধে ছড়িয়ে সামনের দিকে এসেছে। মেয়েটা দু হাতে জমা করে সামনে কসলায়। ইরফানের মনে পড়ল সেই ছেলে মায়েরাকে এইভাবে দেখেছিল। এত খোলামেলাভাবে দেখে নিয়েছে। মুহূর্তেই শান্ত চোখজোড়া শক্ত হয়ে যায়। দাঁতে দাঁত চেপে বলে, শাড়ি পরেছো কেন? মায়েরা মাথা নিচু করে মিনমিন করে বলে, আপনার আম্মু পরিয়ে দিয়েছে। ইরফান আড়াআড়িভাবে দু হাত বেঁধে গম্ভীর গলায় বলে, শাড়ি খোলো। মায়েরা সাথে সাথে চোখ জোড়া মেলে, তবে মাথা উঁচু করে না। মেঝের দিকে দৃষ্টি রেখেই ঢোক গিলে। ইরফান ধমকে বলে, বাংলা বোঝো না স্টুপিড? মায়েরা কেঁপে ওঠে। তার সত্যি সত্যি ভ্যা ভ্যা করে কাঁদতে ইচ্ছে করছে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আমি এত এনার্জিলেসভাবে পড়ছি, আমার এত উচ্চারণ ভুল যাচ্ছে, তোমরা হয়তো বুঝতে পারছো। তোমাদেরকে একটা সিক্রেট বলি। এখন রাত কয়টা বাজে জানো? এখন রাত 1:22 বাজে। আর আমি এখন এই সময়ে পড়ছি। আমার চোখ মনে হচ্ছে ঘুমে আটকাই যাচ্ছে। কি একটা অবস্থা। আর তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করছো আমি কেন ভিডিও ছাড়ছি না। এই কথার উত্তর হচ্ছে, আমার সেকেন্ড ইন কোর্স পরীক্ষার ডেট দিয়েছে। ওই জন্য আমি পড়াশোনা নিয়ে একটু সিরিয়াস হয়েছি। কারণ সিরিয়াস না হইলে ডাব্বা খাবো। ডাব্বা খাইলে ইমপ্রুভ দিতে 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 আদু ভাইয়ের বউ হয়ে যাব, বুঝছো তখন। তাই রিসেন্টলি একটু পড়াশোনায় মনোযোগ দিয়েছি।
আর মনোযোগ দিয়েছি বলতে আমার পরীক্ষার ডেট দিয়েছে তো, ওই জন্য আমি অনেক ব্যস্ত থাকছি এই কিছুদিন। তবে বেশি না, ওই ৪-৫ দিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে রেগুলার তোমরা প্রতিদিন একটা করে ভিডিও পাবে ইনশাআল্লাহ। তোমরা কোন উপন্যাসটির একটা করে ভিডিও চাচ্ছ? অফিডিয়ান? নাকি প্রণয়ের অমল কাব্য? নাকি কাঠগোলাপ? নাকি স্নিগ্ধবিষ? কোনটা চাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, এত কষ্ট করে যে ভিডিও করছি, তা ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবা না? ভিডিওতে বেশি, বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।